স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। বিএনপির 15 কেন্দ্রীয় নেতা সহ 30 জন সাবেক সংসদ সদস্য এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান এমপি যারা মনোনয়ন পাননি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে 17 ডিসেম্বর দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। টিআইবি ও সুজন দেশের সহিংসতা নিয়ে কোনো কথা না বলায় তাদেরও সমালোচনা করেন ওবায়দুল কাদের। ইফতেখারুজ্জামান সাহেব, বদিউল আলম মজুমদার তারা দিন রাত অবিরাম এই নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলছে। তারা যে এ পর্যন্ত 273টা গাড়ি আগুন জ্বালানো হয়েছে সেটা নিয়ে কথা বলে। নির্বাচনের পরিবেশ উৎসবমুখর জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের অংশগ্রহণই মূল কথা। দু একটি দল নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেখানে দু একটা দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের প্রার্থী যেই হোক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার দায় দল নেবে না বলেও জানান ওবায়দুল কাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজাহান ওমরের নৌকা মার্কায় প্রার্থী হওয়ার ঘোষণায় ঝালকাঠি 1 আসনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি নেতাকর্মীরা এতে ক্ষুব্ধ আর বিস্মিত হলেও পক্ষে কাজ করার কথা বলছে স্থানীয় আওয়ামী লীগ। অন্যদিকে অতীতের জনপ্রিয়তার কথা সামনে এনে তিনি ভোটে দাঁড়ানোয় খুশি ভোটাররা। রাজাপুর বাইপাস মোড়ে শাহজাহান ওমরের জমিতে ছিল উপজেলা বিএনপির অফিস। তবে আওয়ামী লীগে যোগ দিয়ে তার নৌকা মার্কায় ভোট করার ঘোষণার পর নামিয়ে ফেলা হয়েছে বিএনপি সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন। নাশকতার মামলায় 4 সপ্তাহ কারাবাস শেষে মুক্তির একদিন পর বৃহস্পতিবার ঝালকাঠি 1 আসনে নৌকার প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির এই সাবেক ভাইস চেয়ারম্যান। বিষয়টি মেনে নিতে পারছেন না বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। অনেক রকমের মামলা, জেল দিয়ে তাকে টোপে ফেলে আজকের আমাদেরকে এই অবস্থায় ফেলে হয়েছে। আমরা এর বিচার সর্বশক্তিমান আল্লাহর কাছে দিলাম। ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য বজলুল হক হারুন। হঠাৎ শাহজাহান ওমরের মনোনয়নে বিস্মিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা। আমরা অবশ্যই নৌকার বাইরে যাব না, নৌকা প্রতি সাজানো পেল না কে পেল এটা আমাদের ব্যাপার না, আমাদের ব্যাপার কেন্দ্র যাকে দিয়েছে সেই আমাদের প্রার্থী। সেইখানটায় আমাদের সাথে তার কোনো দ্বন্দ্ব বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। নির্বাচনী এলাকায় শাহজাহান ওমরের জনপ্রিয়তার কথা সামনে এনে তার ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভোটাররা। বাংলাদেশ স্বাধীনতার পক্ষের দলের সে আবার আসিয়া এই দেশের জনগণের সেবা করতে চায়, এটাকে আমরা স্বাগত জানাই। শাহজাহান ওমর ব্যক্তি শাহজাহান ওমরের জনপ্রিয়তা অনেক আছে, কারণ সে একজন বীর মুক্তিযোদ্ধা, সে বীরুত্তম, সে মেজর, তার অনেক অবদান আছে দেশের জন্য। এজন্য শাহজাহান ওমরের সবাই ভালোবাসে। 1991 সাল থেকে ধানের শিশির হয়ে 4টি জাতীয় নির্বাচনে অংশ নেন শাহজাহান ওমর। ছিলেন বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দমন পীড়ন করে সরকার টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার সহ নানা দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তার দাবি, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণী পেশার মানুষ অধিকার বঞ্চিত। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের অধিকার আদায় করবে বলেও দাবি এই বিএনপি নেতার। এই সময় চলমান আন্দোলন দমনে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমন পীড়নের নিন্দা জানান নজরুল ইসলাম খান। জোর করে আন্দোলন দমন করা যায় না। যদি যেত তাহলে এই দেশে ব্রিটিশরা থাকতো,
যদি যেত তাহলে পাকিস্তানিরা থাকতো। এমনকি যারা তাদের রক্ষা করতে চেষ্টা করে তারাও একসময় লজ্জিত হয়। আগামী দিনের লড়াই আমার আপনার ভোট এবং ভাতের অধিকারের লড়াই। এই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে, চলবে সোমবার পর্যন্ত। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। আগামী 6 থেকে 15 ডিসেম্বর আপিল ও নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 17 ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা পাওয়া যাবে। 18 ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ আর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ 7 জানুয়ারি। এর আগে বৃহস্পতিবার শেষ হয় মনোনয়ন জমার কার্যক্রম। সারা দেশে 300 আসনে মনোনয়নপত্র জমা দেয় 32টি দল। এর মধ্যে আওয়ামী লীগ 298টি আসনে 303 জন, জাতীয় পার্টি 286 আসনে 304 জন, তৃণমূল বিএনপি 151 আসনের প্রত্যেকটিতে একজন করে প্রার্থী দিয়েছে। এছাড়াও 300 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছে 747 জন। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, ঢাকার যে 20টি আসন রয়েছে এদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সবশেষ কি অবস্থা, কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম আজকে থেকে শুরু হওয়ার কথা এবং সেটি চলছে, আগামী 4 ডিসেম্বর পর্যন্ত চলবে, সেটি আপনি জানেন। তবে যাচাই বাছাই কার্যক্রমের সবশেষ আপডেট কিন্তু 4 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে জানানো হবে। এরপরেই আপিলের একটি সুযোগ রয়েছে, সেটিও আপনি জানেন এবং বলেছেন। এবং 17 ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। তারপরে 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরেই কিন্তু প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। আগামী 5 জানুয়ারি পর্যন্ত তারা প্রচারণা করতে পারবে। তবে একটি বিষয় আপনি জানেন, গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে এসেছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি। এখনো প্রতীক বরাদ্দ হয়নি বা প্রচারণার সময়ও কিন্তু আসেনি তফসিল মোতাবেক। তার আগেই কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায় পড়েছে বেশ কয়েকজনের উপর। এর মধ্যে 25 জন রয়েছে, এর মধ্যে 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রীও রয়েছে। আলোচিত ক্রিকেট তারকা সাকিব আল হাসানও রয়েছেন। আমরা যেটি শুনেছিলাম যে তিনি সরাসরি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এসে তার বিরুদ্ধে যে শোকজ জারি হয়েছে সেটির লিখিত জবাব দেবেন। জানতে চাই আপনার কাছে, আপনি যেমনটি বলছেন যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এবং কমিশনও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তাদেরকে, এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কি এই বিষয়টা সরাসরি কোনো প্রভাব পড়বে কিনা? এতে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সাথে এই শোকজের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে এক্ষেত্রে একটি বিষয় এটি অবশ্যই একটি গুরুত্ব রাখে, যেহেতু আগামী 4 ডিসেম্বর পর্যন্ত যাচাই বাছাই চলবে। এর মধ্যে আজই কিন্তু এই 25 জন প্রার্থীকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে একটি প্রভাব পড়ার সম্ভাবনার কথা আসলে উড়িয়ে দেওয়া যায় না। আর সাকিব আল হাসান তিনি সহ অন্যান্য যারা রয়েছেন সবাইকে কিন্তু আসলে নিজ নিজ এলাকার যে নির্বাচনী অনুসন্ধান কমিটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তো আমরা প্রত্যাশা করছি যে সব প্রার্থীরা তাদের শোকজের জবাব দেবেন এবং অন্য প্রার্থীরাও যাতে আসলে নির্বাচনী আইন লঙ্ঘন না করেন, আচরণবিধি লঙ্ঘন না করেন। এখানে বারবার ঘুরে ফিরে সাকিব আল হাসানের কথাটাই আসছে, যেহেতু বেশ আলোচিত তিনি এবং স্বনামধন্য ক্রিকেটার এবং ক্রিকেট তারকা বাংলাদেশের জন্য। এবং তিনি যেহেতু নির্বাচনী প্রার্থী হয়েছেন, আমরা যেটি জেনেছি যে নির্বাচন কমিশনের চিঠি মোতাবেক আজ বিকেল 3টা নাগাদ তিনি তার নির্বাচন অনুসন্ধানী যে কমিটি রয়েছে নিজ এলাকায় সেখানেই তার শোকজের জবাব দিতে যাওয়ার কথা। পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও যাবেন সেটা আমরা জেনেছি। আর আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশন একেবারে চূড়ান্ত তালিকা দিয়েছে যে 32টি দল নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা মনোনয়নপত্র জমা দিয়েছে। নিবন্ধিত 44টি দলের মধ্যে এখন পর্যন্ত কিন্তু বিএনপি নির্বাচনে এসেছে বা তাদের কোনো প্রার্থী বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে তেমনটি কিন্তু আমরা দেখিনি। এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য।
মিতু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের আসনগুলোতে যাচাই বাছাইয়ের সবশেষ কার্যক্রম নিয়ে জানাবেন। আপনি জানেন যে গতকালকে আসলে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল, সেটি শেষ হয়ে গেছে এবং আজকে সকাল থেকে চট্টগ্রামের দুটি জায়গা অর্থাৎ চট্টগ্রামের জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ে দুভাগে আসলে চট্টগ্রামের যে 16টি আসন সেই আসনগুলোকে বিন্যাস করা হয়েছে এবং দুই জায়গাতেই আমরা দেখছি আসলে সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ সেটি চলছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এখানে চট্টগ্রামের 10টি আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে সমস্ত নথিপত্র এসছে, কাগজপত্র এসছে, সেখানে এখনো পর্যন্ত আসলে কোনো রকমের ভুল তথ্য কিংবা কোনো রকমের গোজামিলের খবর তারা পাননি এবং তাদের যে যাচাই বাছাই সেটি চলমান রয়েছে। তবে একটি বিষয় চট্টগ্রামে বেশ হয়েছে, সেটি হচ্ছে আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরে এখানে যে সমস্ত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে এসছেন তারা অনেকে আসলে নির্বাচনী বিধি লঙ্ঘনের যে বিষয় সেটি একেবারে সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। আমরা দেখেছি গতকালকে চট্টগ্রাম 16 আসন বাঁশখালী আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী তিনি তার লোকজন নিয়ে এখানে এসেছিলেন এবং সেটিতে সাংবাদিকরা নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে কিনা সেটি জানতে চাওয়ার কারণে সাংবাদিকদের উপর চড়া হয় এবং আমাদের সহকর্মী রাকিব উদ্দিন সহ বেশ কয়েকজন সাংবাদিককে তারা মারধর করেন এবং অনেকের ক্যামেরা এবং ট্রাইপড ভেঙে ফেলেন। এরকম বিষয় আসলে গত কয়েকদিন ধরে টুকটাক নির্বাচন বিধি লঙ্ঘন হচ্ছিল, সেটি আসলে খুব বেশি চোখে পড়ার মতো না, কিন্তু গতকালকে সেটি খুব চাউর হয়েছে এবং আমরা দেখেছি এই ঘটনার পর তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে এবং আজকের মধ্যে তিনি অথবা তার কোনো প্রতিনিধিকে এখানে এসে সেটির জবাব দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত তিনি কিংবা তার পক্ষ থেকে কেউ এসছেন কিনা আমরা সেই খবরটি সকাল থেকে রাখছি, তবে এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আমরা পাইনি। এটি ছাড়া বলা যায় যে মোটামুটি বেশ শান্তিপূর্ণভাবে আজকে সকাল থেকে নির্বাচনী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ যে কাজটি ছিল সেটি চলছে। আমরা একটু বলতে চাই যে চট্টগ্রামে মোট 16টি আসন 151 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেগুলো যাচাই বাছাই চলছে। 4 তারিখ হয়তো বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে বলা হবে যে কোনটি টিকলো কোনটি বাদ পড়লো। আমরা একটু বলতে চাই চট্টগ্রামে মোট 16টি আসনে 63,964 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রশাসন পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনের সবশেষ কার্যক্রম নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলো। দুপুরের সমুদ্র শহর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন রওনা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে দুপুর 12:30টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে রওনা হয় বাণিজ্যিক ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। শুরুর প্রথম দিন ছাড়াও 9 ডিসেম্বর পর্যন্ত এই রুটের ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আজকের ট্রেনে 20টি বগিতে যাত্রা করছেন 1020 জন যাত্রী। কক্সবাজারের স্টেশন মাস্টার ফরহাদ বিন চৌধুরী জানান, পূর্ণাঙ্গ কাজ শেষ না হলেও বাণিজ্যিক ট্রেন চলাচলের জন্য প্রস্তুত আইকনিক রেল স্টেশন। আপাতত 2টি ট্রেন যাতায়াত করবে এই রুটে, যেটি শুধু থামবে চট্টগ্রাম ও ঢাকার এয়ারপোর্ট স্টেশনে। প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। সে বিষয়ে বিস্তারিত আমরা কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। 1:45টার দিকে এই চলাচল শুরু হয়েছে। তৌফিক, আমাদেরকে জানাবেন যে জনমনে উচ্ছ্বাস কেমন দেখছেন এই ট্রেন চলাচলকে কেন্দ্র করে? 12:30 ঘড়ির কাঁটা যখন ঠিক এই সময়, তখন যে ট্রেনের হুইসেল বেজে ওঠে সেই সময় মানুষের আসলে উচ্ছ্বাস দেখে এখানকার যে 1020 জন যাত্রী ছিল ট্রেনের পাশাপাশি এই ট্রেন যে কক্সবাজার থেকে ছেড়ে যাচ্ছে সেটি দেখার জন্য প্রায় হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছিল। তো সবকিছু মিলিয়ে আসলে প্রথম বাণিজ্যিক যে ট্রেন সেটি যাত্রা করেছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে, সেটি মাঝপথে চট্টগ্রামে থামবে এবং যে প্রথমবারের মতো আপনি নিজেও বলছিলেন যে সংবাদে 9 তারিখ পর্যন্ত সবকটি টিকিট বুকিং হয়ে গেছে এবং এটি আজকে সকাল
যে বেলা 12:30 ছেড়ে গেছে সেটি রাতে গিয়ে ঢাকায় পৌঁছবে এবং আরেকটি ট্রেন ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন কিন্তু ট্রেন নেই এই স্টেশনে, কিন্তু মানুষের যে আগ্রহ, মানুষ যে এখানকে উপস্থিতি সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসছে এবং যে আইকনিক যে স্টেশন, রেলওয়ে স্টেশন, দৃষ্টিনন্দনের যে স্টেশন, এটি এখনো কিন্তু পূর্ণাঙ্গ স্টেশন কাজ শেষ হয়নি। তারপরে কিন্তু প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করে গেছেন। উদ্বোধন করার পরপরই আজকে প্রথম বাণিজ্যিক ট্রেন চালু হলো। এটি পর্যায়ক্রমে আমি এখানকার রেল সচিবের সাথে যিনি এসেছিলেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে পর্যায়ক্রমে নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হবে এবং যে আইকনিক রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেশনকে ঘিরে এখানে আরো অনেক ধরনের আধুনিক উন্নত মানের সুযোগ সুবিধা রাখা হবে। পর্যটকরা জানতে চাইছি যে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে কিনা। এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি মাত্র 2টি ট্রেন যাবে এবং আসবে। এটা অনেক অল্প কিনা, কেননা কক্সবাজার একটা পর্যটন নগরী, অনেক মানুষ এখানে যায় সামারে, উইন্টারে। আপনার কাছে কি তথ্য আছে, কবে নাগাদ এখানে অনেক বেশি ট্রেন যাতায়াত শুরু করবে? হ্যাঁ, রেল সচিব কাছে আমরা সেই প্রশ্নটি ছিল কবে নাগাদ যেই সারা দেশের সাথে কখন কানেক্টিভিটি বাড়ানো যাবে এবং রেলের যেই এটি কখন বাড়াতে পারবে। তো তিনি তার প্রশ্নের উত্তরে বলেছিলেন এবং তিনি বলছেন পর্যায়ক্রমে তারা আরো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং আরো যাতে সুযোগ সুবিধা বাড়ানো হবে। যেটি বলছিলাম যে আইকনিক রেল স্টেশন ঘিরে এটি যদি পূর্ণাঙ্গ চালু হয়ে যায় তখন এখানকার যাত্রী আসা যাওয়া এবং যে ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা বাড়বে। সেই ক্ষেত্রে সেই বিবেচনা করেই কিন্তু যে ট্রেনের সংখ্যা বাড়বে বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং পাশাপাশি যেহেতু যাত্রীর অনেকটা চাপ, আজকে প্রথম দিনে 1020 জন যাত্রী ছিল, এখানে 23টি বগি রাখা হয়েছিল, কিন্তু 3টি বগি রেখে 20টি বগি নিয়ে কিন্তু ট্রেন ছেড়ে গেছে। তো আসলে চাপটা যেহেতু আপনি জানেন 9 তারিখ পর্যন্ত যেখানে রেলের টিকিট বুকিং হয়ে গেছে, আপনি চাপটা কিন্তু সেভাবে আমরা অনুমান করতে পারি। তো এই রেলের সংখ্যা যখন বাড়বে তখন এখানে আরো বেশি কর্মযজ্ঞ শুরু হবে, আরো বেশি যাত্রী বাড়বে। তো এখানে সাধারণত বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সহজে কক্সবাজারে চলে আসতে পারবে সেরকমই বলছেন। এবং আরেকটা বিষয় আপনাকে যোগ করতে চাই, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখবার জন্য রেলওয়ে পুলিশ রয়েছেন, এখানকার ট্যুরিস্ট পুলিশ রয়েছেন। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক এখানে কাজ করবে, পর্যটক যাতে হয়রানির শিকার হতে না হয় সেই ব্যবস্থা তারা রাখবেন। অনেক ধন্যবাদ তৌফিকুল ইসলাম। ঢাকা এবং কক্সবাজারের মধ্যকার চলমান যে রেলপথ উদ্বোধন হয়েছে আজকে প্রথমবারের মতো, তার সবশেষ তথ্য জানছিলাম তৌফিকুল ইসলামের কাছ থেকে। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছালো প্রথম কমিউটার ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস। শুক্রবার সকাল 10:30 নাগাদ ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় ট্রেনটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেনটি বৃহস্পতিবার রাত 11টার সময় রওনা হয়। 25টি স্টেশন পাড়ি দেয় ট্রেনটি। যাত্রী ছিল প্রায় 500 জন। নতুন রুটের ট্রেনে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে রেল কর্তৃপক্ষ। প্রথম যাত্রার অংশ হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। বেশিরভাগ যাত্রী স্বল্প দূরত্বে যাত্রা করেন। খুলনা থেকে ঢাকা পর্যন্ত মেইল ট্রেনের ভাড়া ধরা হয় 210 টাকা। পদ্মা সেতু হয়ে আসার সময় অনেক কম সময় লেগেছে বলে জানান তারা। তবে কোচে মান ও পরিবেশ আরও উন্নত করার দাবি যাত্রীদের। ভবিষ্যতে আসন ও কোচ উন্নত করার আশ্বাস কর্তৃপক্ষের। ট্রেনটা অনেক পরিষ্কার। আমরা পদ্মা রেলওয়ে স্টেশন ওইখান থেকে উঠছি, 1 ঘন্টার মধ্যে কমলাপুরে এসে গেছি। ও দ্রুত আসা যায়, ভাড়াও স্বল্প। ফরিদপুর থেকে ঢাকায় এসেছি, আমি একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, আমার জন্য অনেক সুবিধা হয়েছে। আজকে 1 তারিখ থেকে উদ্বোধন হয়েছে, আমরা ট্রেনে যেতে পেরে অনেক খুশি, আনন্দিত, ফ্যামিলি সহ যাচ্ছি সবাই। একসাথে যাইতেছি, বার্ষিক পরীক্ষা শেষ, মজাই লাগতেছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে এছাড়াও আরো যা থাকছে: সশস্ত্র গ্রুপের চাঁদাবাজিতে অসহায় 3 পার্বত্য জেলাবাসী। বছরে 400 কোটি টাকার বেশি চাঁদা আদায়ের অভিযোগ। রাজধানীর বাজারে আটা ময়দার দাম বেড়েছে, চিনিতে অস্থিরতা, ডিম, মুরগি ও গরুর মাংসের দাম কমেছে। শুরু হলো স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় অর্জনের ডিসেম্বর। নানা চড়াই উতরাই পেরিয়ে এখন শুধু স্বাধীনতা নয়, দেশের উন্নয়ন সমৃদ্ধিও বাঙালির গর্বের বিষয়। তবে গবেষকরা মনে করেন তরুণ প্রজন্মের কাছে এখনও মুক্তিযুদ্ধের মূল্যবোধের শিক্ষা পুরোপুরি পৌঁছেনি। প্রয়োজন আরও উদ্যোগ,
শিক্ষাবিদরা বলছেন, রাজনৈতিক বিভেদ দূর করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাঝেই রয়েছে স্বাধীনতার আসল অর্জন। দাম দিয়ে কিনেছি বাংলা। ডিসেম্বরের এই লাল সূর্য যেন ৭১ বাঙালির আত্মত্যাগের স্মারক, দখলদার পাকিস্তানের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার প্রতীক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। ১৯৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মাঝে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শক্তি খুঁজে পায় বাঙালি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ কাল রাতের পর পাকিস্তানি শোষণের শেষের শুরু হয়। ভারতের বিভিন্ন স্থানে সামান্য প্রশিক্ষণ পুঁজি করে পাকিস্তানের নিয়মিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামেন মুক্তিযোদ্ধারা। একের পর এক গেরিলা আক্রমণে রূপান্তর করে, যাতে জাতিসংঘ যেন এগিয়ে আসে এবং হস্তক্ষেপ করে এবং যুদ্ধবিরতি করে দেয়। তাহলে আর তাদের পতন আর পুরো পাকিস্তানে হলো না, তারা তাদের শেষ রক্ষাটা করতে পারবে। এবং এই যে আন্তর্জাতিক রাজনীতিটা সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করেছে। স্বাধীনতার মূল লক্ষ্য অর্জনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন শিক্ষাবিদরা। আমাদের মুক্তিটি আসতে পারে যদি পুরনো মডেলগুলিকে আমরা পরিত্যাগ করি, এবং সেখানে রাজনীতির পুরনো মডেলটা আমাদের পরিত্যাগ করতে হবে। রাজনীতিকে পুরো তৃণমূলে নিতে হবে, তৃণমূলের সঙ্গে রাজনীতির একটা বোঝাপড়া থাকতে হবে, জবাবদিহিতা সেখানে থাকতে হবে। তৃণমূল থেকে নেতারা উত্থিত হবেন, তারা উঠে আসবেন সারা দেশের মঞ্চে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ পৌঁছাতে যথেষ্ট উদ্যোগ নেই বলে মনে করেন শিক্ষাবিদ ও গবেষকরা। এজন্য তৃণমূলে সঠিক নেতৃত্ব গঠনেও জোর দিয়েছেন তারা। প্রিয় জন্মভূমি। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের মাসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য ASM মাকসুদ কামাল। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পরে শোভাযাত্রাটি ভিসি চত্বর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। ছয় সশস্ত্র গ্রুপে চাঁদাবাজিতে অসহায় পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার প্রায় ১৯ লাখ মানুষ। প্রতি বছর অস্ত্রের মুখে জিম্মি করে ৪০০ কোটি টাকার বেশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে এসব গ্রুপের বিরুদ্ধে। বছরের পর বছর সশস্ত্র গ্রুপগুলো বেপরোয়া চাঁদাবাজি করে গেলেও অভিযোগ না পাওয়ার অজুহাতে অনেকটা নির্বিকার আইনশৃঙ্খলা বাহিনী। এতে একদিকে যেমন চাঁদাবাজি ঘিরে হচ্ছে প্রাণহানি, তেমনি বাড়ছে জীবনযাত্রার খরচ ও উন্নয়ন প্রকল্পের ব্যয়। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হ্রদ আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। অপার সৌন্দর্যের এই পাহাড়ে কতটা ভালো আছেন স্থানীয় বাসিন্দারা? এই প্রশ্নের উত্তরে মিশে আছে এক গভীর আতঙ্ক। কারণ দিনের পর দিন এখানে চলছে এক নীরব চাঁদাবাজি। জুমের ফসল, ফলমূল কিংবা হস্তশিল্পের ব্যবসা, পরিবহন থেকে ঠিকাদারি অথবা অবকাঠামো নির্মাণ, সব কিছুতেই চাঁদা না দিলে নিস্তার নেই কারো। পরিবার প্রতি ধর ১০০ টাকা করে খুঁজে দিত, তুলে দাও, আমাদেরকে চাঁদা দিতে হবে, ওই সব আর কি। তো ভয়ে তো সবাই দিতে হয়। এখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, করার পর তুমি একটু ইয়ে করো, আমাকে একটু হেল্প করো, ওরকম ২০০০, ৫০০০, ১০,০০০, ২০,০০০, ১ লক্ষ এরকম দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে ৩ পার্বত্য জেলায় টোকেনের মাধ্যমে বছরে প্রায় ৪০০ কোটি টাকা চাঁদা তোলে অন্তত ৬টি সশস্ত্র গোষ্ঠী। চাঁদাবাজি থেকে বাদ পড়ে না সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। তবে এ নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে স্থানীয় রাজনৈতিক নেতারা। শুধু পার্বত্য অঞ্চলকে দেখা হয় যে কোটি কোটি টাকা এখানে হচ্ছে, কিন্তু আমি যদি বলি ব্যাপারে যে দেখেছি শুধু গুলিস্তানে ডেলি ৩ কোটি টাকা এখানে নাকি চাঁদা উঠে, তাহলে এখানে কয় টাকা উঠে? তো আঞ্চলিক দলগুলো অস্বীকার করে যে আমরা চাঁদাবাজি করি না, তো কারা করে? তোমরা যদি জনগণের রাজনীতি করে থাকো, তোমাদের অবস্থান হলো ইন্টার এরিয়া, যেখানে হয়তো বেশিরভাগ আপনার প্রশাসনের নাগালের বাইরে। চাঁদাবাজির কথা অস্বীকার করছে না প্রশাসনও। বেশিরভাগ ক্ষেত্রেই কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া কঠিন বলছে পুলিশ।
চাঁদাবাজি নিয়ে একটা বড় এখানে হলো কমপ্লেন থাকে, তো সেটা তো কিন্তু আমাদের গত জানুয়ারি থেকে মাত্র 4টা ঘটনা এখানে হলো আমাদের পুলিশ রেকর্ডে এটা এসছে। আপনার অপহরণের ঘটনা হলো 4টা ঘটনাতেই আমরা এটা হলো অ্যাটেন্ড করেছি। পাহাড়ে নির্বিঘ্নে চাঁদাবাজি করতে বিভিন্ন এলাকার দখল নিয়ে প্রায় সংঘাতে জড়াচ্ছে সশস্ত্র গ্রুপগুলো। আবার প্রতিটি গ্রুপের ভেতরে চাঁদার টাকা নিয়ে তৈরি হচ্ছে নতুন সংঘাত। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বাজারে এবার অস্বস্তি আটা ময়দায়। চিনি নিয়ে অস্থিরতা কাটেনি, অন্যদিকে ডিম, মুরগি ও গরুর মাংসের দাম নাগালে আসায় কমেছে মাছের চাহিদা। এছাড়া সব ধরনের শীতের সবজির কেজি এখন গড়ে 40 টাকা। রাজধানীর সব বাজারে উঠেছে শীতের সবজি, সরবরাহ স্বাভাবিক, তাই দামে মিলছে স্বস্তি। তবে বাজার ভেদে রয়েছে দামের তারতম্য। পাইকারিতে বেগুনের কেজি 20 থেকে 25 টাকা হলেও খুচরা বাজারে তা কিনতে লাগছে 60 থেকে 70 টাকা। ফুলকপি, বাঁধাকপি 30, শিম 40 আর মূলা কেনা যাচ্ছে 20 টাকা কেজিতে। পুরনো আলু 50 আর নতুন আলুর কেজি 80 টাকা। অন্যান্য বাজারে একটু বেশি, আমাদের ওখানে অনেক বেশি, যার কারণে আমরা ওইখান থেকে আসি। অন্যান্য বাজার ট্রাই করে দেখছি, বাজার ভেদে যেটা পাইকারি বাজার সেখানে একটু কম থাকবে, অন্য খুচরা বাজারে একটু বেশি হবে, 5 টাকা 10 টাকা বেশি হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তারা ডাবল দাম নিচ্ছে। জোড়া বিক্রি করতেছে 50-25 টাকা পিস পার পিস। কপি, ফুলকপি এটা বিক্রি করতেছে 35 টাকা পিস, বাঁধাকপি। মাংসের বাজারের অস্থিরতাও কমেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজিতে। অন্যদিকে মাংসের দাম কমায় কমেছে মাছের চাহিদা। এতে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কম। এখন গরুর রেটটা কিছু কমে পাওয়া যাইতে। সরকারের ম্যাজিস্ট্রেট পাঠানোর জন্য আমরা সরকারের নিজে হাতে 600 টাকা করে দিয়ে গেছে। তবে চড়া আটা ময়দার বাজার। ময়দার কেজি 70 আর 2 কেজির প্যাকেট আটা কোম্পানি ভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। অন্যদিকে বাজারে নেই প্যাকেট চিনি। খোলা চিনির জন্য গুনতে হচ্ছে কেজিতে 150 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরবরাহ বাড়ায় কমেছে ফুলকপি, বাঁধাকপি, আলু সহ বিভিন্ন শীতকালীন সবজির দাম। এতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তবে চাল, ডাল, চিনি সহ বেশিরভাগ পণ্যে নেই স্বস্তি। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। খুলনার বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। কমেছে মুরগি ও মাছের দামও। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। আর কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে বেড়েছে মসুরের ডালের দাম। মানভেদে কেজিতে বিক্রি হচ্ছে 115 থেকে 150 টাকায়। তরিতরকারির দাম বেশ হাই ছিল, চড়া ছিল, এখন আস্তে আস্তে কমতেছে, ডে বাই ডে কমতেছে। দাম তো চড়া, প্রত্যেক জিনিসের দাম, কিন্তু সংসার খুব কষ্ট হয়। একই পরিস্থিতি সিলেটেও। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ডিম 2 টাকা কমে প্রতি হালি বিক্রি হচ্ছে 34 টাকায়। ক্রেতারা বলছেন বেশিরভাগ পণ্যের দাম এখনো বাড়তি। মার্কেটে যে দাম ভাই, আমরা মধ্যবিত্ত চলার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যদিও শীতের সবজি উঠতেছে, কিন্তু বিক্রেতারা দাম কমাইতেছে না। রাজশাহীতে সবজি ও ব্রয়লার মুরগির দাম কমলেও বাড়তি মাছের দাম স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। জিনিসের দাম সবসময় বেশি, কম নাই। বরিশালের সবজির বাজারে স্বস্তি ফিরলেও সরবরাহের অজুহাতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা হরতাল অবরোধের কারণে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় জামালপুরে কমেছে শীতকালীন সবজির দাম। রাজনৈতিক অস্থিরতায় সবজির বাজারজাত করা নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। বাইরের জেলা থেকে পাইকার না আসায় স্থানীয় বাজারে কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে তাদের। তবে কৃষি বিভাগ বলছে কৃষক সবজির চাহিদা মাফিক দামেই বিক্রি করতে পারছেন। জামালপুরের চরাঞ্চলে আবাদ হয় বেগুন, শসা, মূলা, করলা, ফুলকপি সহ নানা জাতের শীতকালীন সবজি। জেলার চাহিদা মিটিয়ে এগুলো পাঠানো হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে লাভবান হন কৃষকরা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। শুরুর দিকে সবজির ভালো দাম পেলেও হরতাল ও অবরোধের কারণে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না কৃষকরা। এর আগে সবজির দাম ছিল বেশি, হরতালের কারণে গাড়ি ঘোড়া যাতায়াতের সমস্যার কারণে এখন মাল বেচা কিনি খুব কম। আগে এই মালগুলো ঢাকা যেত, কিন্তু এখন বর্তমানে ঢাকা না যাওয়াতে এখন অনেক ঘাটতি হয়েছে। এই অবস্থা আমরা চলতেছি, লোকসান দিয়ে হলে আমরা বেচা কিনা করতেছি।
দু একজন পাইকার সবজি কিনলেও প্রতিটি গাড়িতে তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অবরোধের জন্য গাড়ি ঘোড়া পাচ্ছি না, যাও পাচ্ছি তার ডাবল ভাড়া। তাই সরকারের কাছে অনুরোধ অবরোধটার কোনো ব্যবস্থা করার জন্য। তবে কৃষি বিভাগ বলছে সবজির চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন কৃষকরা। কৃষকরা শাকসবজি আবাদ করে খুব লাভবান হচ্ছে, যেহেতু তারা বাজারে তাদের চাহিদা মাফিক দাম পাচ্ছে। আমরা আশা করছি যে আমাদের যে শাকসবজির চাহিদা আছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এটা পূরণ হবে। চলতি মৌসুমে জেলায় 17,500 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে 10,800 হেক্টর জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক অস্থিরতা, দুশ্চিন্তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের। শীতের মৌসুমে বেচাকেনা থেকে আগুনে পোড়ার ক্ষতি কিছুটা পোশাকের আশা থাকলেও তা আর হচ্ছে না। এদিকে ক্রেতাদের কেউ কেউ বলছেন আগের মতো ভালো মানের পণ্য তুলতে পারেননি ব্যবসায়ীরা। সাশ্রয়ী দামে শীতকালীন পোশাক কেনার জন্য রাজধানী ও আশপাশের এলাকার মানুষের অন্যতম পছন্দ বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেট। শীত সামনে রেখে তাই নানা রকমের শীতের পোশাক তুলেছেন সেখানকার ব্যবসায়ীরা। স্মার্ট ব্র্যান্ডের হুডি এগুলো 790 টাকা, আবার হচ্ছে আপনার যে গোলগলা সুইফট শার্ট স্মার্টের 590 টাকা। জ্যাকেট উঠেছিলাম ডেনিম মাল, আর ফুলাতা উঠেছিলাম গেঞ্জি, আর ট্রাউজার উঠেছিলাম। বিক্রেতারা জানান সারা বছরের ব্যবসার প্রায় 1/3 হয় শীত মৌসুমে। 8 মাস আগে পুড়ে যাওয়া ব্যবসার ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা ছিল তাদের, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ভালো বেচাকেনা নেই। বঙ্গবাজার, এর পাশের গুলিস্তান, ইসলামিয়া মার্কেট ও এনএসকো টাওয়ারের চিত্র প্রায় একই। হরতাল অবরোধে কাস্টমার যে পরিমাণ আসার কথা আসতে পারে নাই, এরপর মোটামুটি চলতেছে। এখন বেঁচে থাকার জন্য আমাদেরকে সংগ্রাম করে যাইতে হইতেছে। 3 তলা মার্কেটে জায়গা যাই, এখন আপনার হইলো নিচে কোনো রকম আমরা তেরফাল টাঙ্গাই বসি। এটাতে কি সবাই কি বসার যাওয়ার মতো জায়গা হয়নি। যদি আমরা শীতরা করে উঠতে পারি তাহলে হয়তো আমাদের একটু ভালো হবে। আগের যে লসটা কিছুটা হইলো আর কি, আমাদের ক্ষতিপূরণটা আর কি শোধ হবে। তবে ক্রেতাদের মধ্যে পণ্য নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের দাবি আগের চেয়ে কমেছে পণ্যের মান। আমার একটু জামা কিনছি, বাবার একটু জামা কিনছি, আর আমাদের একটা ছোট মেহমান আছে তার জন্য একটু জামা কিনবো। পরে যাওয়ার পরে তেমন কোয়ালিটি সম্পন্ন জিনিস খুব কমে পাওয়া যায়। ভাঙ্গা মার্কেট তো, মানুষজন আসে তার কাঙ্ক্ষিত মাল পায় না। ব্যবসায়ী নেতারা বলছেন অগ্নিকাণ্ডের পর 10% ব্যবসায়ী এখনও ঘুরে দাঁড়াতে পারেননি। প্রতি বছর শীতে 500 কোটি টাকার ব্যবসা হয়, তবে এবছর তার অর্ধেক হয় নিয়েই সংশয় তাদের। বেচা কেনা আপনার শুধু একমাত্র সপ্তাহে একদিনেই একটু ভালো হয়, সেটা হলো শনিবার দিন, কারণ সেদিন হরতাল অবরোধ থাকে না, যার কারণে কিছু বহিরাগত কাস্টমার এখানে আসার একটু সুযোগ পায়। তাতে করে ব্যবসায়ীরা একটু কিছুটা হইলেও মানে আশার আলো দেখে। বিক্রি বাড়াতে সপ্তাহে 7 দিনই খোলা রাখা হচ্ছে বঙ্গবাজার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরো যা থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত। এই মাসের মাঝামাঝি নামবে শীত, শেষ সপ্তাহে আসবে শৈত্যপ্রবাহ। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা জোরদার, 21 ফিলিস্তিনি নিহত। দুর্বল নেটওয়ার্কের কারণে পুরান ঢাকা সহ রাজধানীর অন্তত 6টি অঞ্চলের গ্রাহকরা মোবাইল ফোনে কথা বলতে নানা বিড়ম্বনায় ভুগছেন বলে আছে অভিযোগ। গ্রাহকদের বেশিরভাগ সময়ই ঘরের জানালার কার্নিশে মোবাইল সেট রেখে কথা বলতে হয়। পর্যাপ্ত টাওয়ার না থাকার কারণে এই সমস্যা বলছে মোবাইল ফোন অপারেটররা। আর সদ্য বিদায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, উন্নত নেটওয়ার্ক পেতে গ্রাহকদের দূর করতে হবে টাওয়ারের রেডিয়েশন ভীতি। পুরান ঢাকার জজকোর্ট এলাকা। আইনজীবী নাশিদুজ্জামান নিশান 5 বছরের বেশি সময় ধরে কাজ করেন তার চেম্বারে। দুর্বল নেটওয়ার্কের কারণে কথা বলতে সমস্যা হয়নি এমন একটি দিনের কথাও মনে করতে পারেন না তিনি। রুমের ভেতর কাজ করলেও নেটওয়ার্কের জন্য মোবাইল ধরে রাখতে হয় জানালার বাইরে। তার মতো সমস্যা আরও অনেক আইনজীবীর। মানুষ বিপদে পড়েই আমাদের কাছে আসে, তো তারা যখন আমাদেরকে ফোনে পায় না, তারা আলটিমেটলি খুবই একটা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যায়। কোনো কোম্পানিরই নেটওয়ার্ক সঠিকভাবে পাচ্ছি না। শুধু জজকোর্ট এলাকা নয়, রাজধানীর বহু জায়গায় নেটওয়ার্ক না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গ্রাহকরা।
বিভিন্ন প্রোগ্রাম থেকে পারিবারিক প্রোগ্রাম, তখন আমরা অবশ্যই রেস্টুরেন্টে যাব, তখন নানা রকমভাবে পাওয়া যায় না। ফোন দিলে ফোন কেটে যায়, সরাসরি ফোন যাইতেছে না। এদিকে মোবাইল অপারেটররা বলছেন পুরান ঢাকার লক্ষ্মীবাজার, বংশাল, কলতা বাজার ছাড়াও গুলশান ও বসুন্ধরা সহ 6টি এলাকায় বেশ কয়েকটি জায়গায় তারা মানসম্মত নেটওয়ার্ক সেবা দিতে পারছেন না পর্যাপ্ত টাওয়ারের অভাবে। শুধু রাজধানীতেই প্রায় 7,500 টাওয়ার থাকলেও দরকার আরও 1200টি। রেডিয়েশনের ভীতির কারণে অনেক জায়গায় প্রয়োজনীয় সংখ্যক টাওয়ার স্থাপন করা যাচ্ছে না বলে জানান তারা। অনেক জায়গায় হচ্ছে যে অনেকে যে এখনো কনসেপ্টটা আছে যে বোধহয় টাওয়ার থাকলে সমস্যা, আমার অসুখ হয়ে যাবে, আমার বিভিন্ন সমস্যা হবে, অনেক জায়গা থেকে আমার টাওয়ার আবার সরাই ফেলতে হচ্ছে। সিটি কর্পোরেশন যদি আমাদেরকে ব্যবস্থা করে দেয় যেখানে রোড আইল্যান্ডের মধ্যে আমরা অনেকটা লাইট পোস্টের মতন দৃষ্টিনন্দন কিছু নেটওয়ার্ক আমরা স্থাপন করতে পারি। সদ্যবিদায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, গ্রাহক বাড়ায় নেটওয়ার্কের ওপর চাপ তৈরি হচ্ছে। উন্নত মোবাইল নেটওয়ার্কের পথে গ্রাহকদের টাওয়ার ভীতি বড় বাধা। মানুষ সচেতন না হলে আমি টাওয়ার বসাবো কেমনি? পুরান ঢাকা সম্পর্কে আমি এটুকু বলতে পারি, আমরা ফাইবার অপটিক্স নেওয়ার জন্য চকবাজার এলাকাতে চেষ্টা করেছি, সিটি কর্পোরেশনের অনুমোদন পাইনি। বর্তমানে দেশের 18 কোটির বেশি গ্রাহকের জন্য মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের মোট টাওয়ার আছে প্রায় 43,500। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরা সদরের কুলেডাঙ্গির ব্রিজের দুপাশের 600 ফুট রাস্তা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে জলাশয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আবার অনেক জায়গায় তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। এলজিইডি বলছে শিগগিরই রাস্তাটি সংস্কার ও দুধারের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ গ্রামের কুলেডাঙ্গি ব্রিজের দুধারে জলাশয়। এর মাঝের রাস্তা দিয়ে চলাচল করে কুলেডাঙ্গি, টেংরা, তলুইগাছা, কুশখালী সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার 600 মিটার ধসে পড়েছে জলাশয়ে। ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়া অনেক জায়গায় খানাখন্দ তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। প্রায় ঘটে দুর্ঘটনা। এই রাস্তাটা বিশাল খারাপ, সবসময় তরে মানুষ যাতায়াতে পুড়ে যেতেছে পানিতে। প্রতিদিন এই রাস্তায় চলাচল করি, কিন্তু যাওয়ার খুবই অসুবিধা। রাস্তাটা এতই খারাপ, লোকজন যাতায়াত করতে পারে না, স্কুলে যেতে পারে না, তার বই পুস্তক নিয়ে পড়ে যায়। রাস্তাটি শিগগিরই সংস্কারের পাশাপাশি জলাশয় অংশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। হেভি ওয়েটের প্রোটেকশন ওয়াল লাগবে, এখানে আমরা যে নর্মাল যে প্রোটেকশন ওয়াল করি সেটা হবে না, সেটা আলাদা ডিজাইন করে সেটা উপজেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রোটেকশন ওয়াল করে ওখানে মাটি দিবে। দুর্ভোগ লাগবে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও আপাতত বাংলাদেশে প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে এই মাসের মাঝামাঝি থেকে জেঁকে বসবে শীত। মাসের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ। সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হয় লঘুচাপ। শক্তি বাড়িয়ে শুক্রবার ভোরে সেটি পরিণত হয় নিম্নচাপে। সে সময় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1585 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত বাংলাদেশে প্রভাব পড়ার শঙ্কা নেই। পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এখন পর্যন্ত যেহেতু সে নিম্নচাপ রূপে রয়েছে, সে কিছুটা শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরবর্তীতে 3 তারিখের মধ্যে এটি মার্জিনাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে এ মাসের মাঝামাঝি শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষ সপ্তাহে শঙ্কা রয়েছে শৈত্যপ্রবাহেরও। কোথাও কোথাও বিশেষ করে তেঁতুলিয়া, রাজারহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এইসব অঞ্চলের তাপমাত্রা
এবং সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা এবং রাঙামাটি ও সীতাকুণ্ডের তাপমাত্রা কখনো কখনো 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে ডিসেম্বরের শেষের দিকে। আবহাওয়াবিদরা আরও জানান, চলতি সপ্তাহের শেষের দিকে সারা দেশের তাপমাত্রা কমতে থাকবে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিব মাহমুদুল্লাহ না থাকায় চ্যালেঞ্জিং হবে নিউজিল্যান্ড সফর। সেই বিবেচনায় অভিজ্ঞতার বিচারের সম্মুখে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। আর বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম না করায় বাদ পড়েছেন নাসুম, জানান তিনি। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-20 স্কোয়াড চমকে ঢাসা। আলোচনার কেন্দ্রে সৌম্যর অন্তর্ভুক্তি। ঘরোয়াতে পারফর্ম না করেও জায়গা ফিরে পেয়েছেন। বিশ্বকাপের আগে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে পাওয়া দুটো সুযোগও হেলায় হারিয়েছিলেন এই বাহাতি ব্যাটার। হাতুড়ুর বিশেষ পছন্দ এখানে ভূমিকা রেখেছে বলার অপেক্ষা রাখে না। যদি তাদের সাথে আপনি দেখেন এবার কিছু আমাদের ফোর্সফুল চেঞ্জ করতে হচ্ছে। অবভিয়াসলি মাহমুদুল্লাহ ইজ নট অ্যাভেলেবল, সাকিব আল হাসান ইজ নট অ্যাভেলেবল। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কমে গেছে। একইভাবে রিশাদ হোসেনের দলে সুযোগ পাওয়ার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি নির্বাচকরা। 3টি লিস্টে ক্রিকেট ম্যাচের পারফরমেন্স সন্তোষজনক না। 3 টি-20তে 2 উইকেট শিকার। লেগ স্পিনার শূন্যতা পূরণে এমন দায়সারা সিদ্ধান্ত বিসিবির। যেগুলি ম্যাচ দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচের বাইরে আমাদের মনে হচ্ছে এখন রিশাদ কিনা আমরা ট্রাই করতে পারি, বিকজ হি ইজ দ্য অনলি লেগ স্পিনার উই হ্যাভ অ্যাট দিস মোমেন্ট যে কিনা আমাদের কিছু সার্ভিস দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। নাসুমকে বাদ দিয়ে প্রশ্নের মুখে নির্বাচকরা। হেড কোচ হাতুরু সিং এর সাথে দ্বন্দ্ব নাকি বিশ্বকাপ পারফরমেন্স, কারণ কি? রেগুলার খেলছিলেন সাদা বলে, নাসিমকে নিয়ে আমরা দেখেছি অনেক। আমাদের কাছে নাসিম যে খুব খারাপ করেছে আমি তা বলবো না, বাট রিসেন্টলি নাসিমের কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম যে উইকেট টেকিংটা সেটা পাচ্ছিলাম না। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে বাহাতি স্পিনার রাকিবুল তানভীর কার্যকরী হবে বলে বিশ্বাস নির্বাচকদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।